কথার হাতে হাত মিলিয়ে চিত্রার মুখোশ খুলতে চলেছে অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা খুব কষ্ট পাচ্ছে, বুঝতেই পারিনি এমন করে হঠাৎ সবটা বদলে যাবে। এর মধ্যেই ছোটকা তখন বলে, আমার না একদমই ভালো লাগছে না অগ্নি, জানিস তো আমার পাগুলো যেন এখান থেকে সরছেই না। অগ্নি তখন বলে, আমি জানি এই সময়টা আমাদের সবার জন্যই কষ্টকর, কিন্তু কি আর করা যাবে, বিপদ যখন আসে তখন তো আর বলে কয়ে আসে না, ছোটকা নিজেকে সামলাতে হবে। ছোটকা তখন বলে, জানিস তো অগ্নি, তোদের যখন বিয়ে হলো অরুণবাবু তখন ছিল না, কারণ কথার চলে যাওয়াটা দেখতে পারবে না। অরুণবাবু আমাকে সবসময় বলতো কথা ওনার নিজের মেয়ের মতনই, কথাকে ছোটবেলা থেকেই নিজের মেয়ের মতনই মানুষ করেছে, বড় করে তুলেছে। জুনির থেকে কথাকে কোনো অংশে কম দেখে না। আজকে কথার জীবনে সেই মানুষটাই আর থাকলো না, সেটা ভেবেই কেমন যেন কষ্ট হচ্ছে। আসলে যতই হোক না কেন অরুণবাবু তো কথার বাবার মতোই ছিল, আর বাবা হারিয়ে যাওয়া মানে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যাওয়া। ছোটকাকে অগ্নি বলে, আমি জানি ছোটকা, সবটাই বুঝতে পারছি, কিন্তু আমাদের হাতেও তো কিছু নেই। তবে হ্যাঁ, কয়েকটা দিন না আমাকে এখানে থাকতে হতে পারে, আসলে শ্রাদ্ধ শান্তি আরও অনেক কাজবাজি তো আছে। ছোটকা, তারপরে আমি ভাবছি যে আমি কয়েকটা দিন জুনিকে নিয়ে আর কথাকে নিয়ে আমাদের বাড়িতেই ফিরবো। ছোটকা বলে, এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস, চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। এর মধ্যেই ছোটকা গিয়ে শশীভূষণকে বলে সবটা। শশীভূষণ বলে, যাক, পালের গোদাটা হলে একটু হলেও বুঝতে শিখেছে, চৈতন্যটা হয়েছে, এটাই ভালো। হ্যাঁ, শ্রাদ্ধ শান্তি তো থাকবেই, ওকে এখানে কয়েকটা দিন থাকতেও হতে পারে, থাকুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কথা মার সাথে যেন অন্তত এখন একটু ভালো ব্যবহার করে। কথা মাদের এখন একটা ভালো ব্যবহার, বিশ্বাস, আশ্বাস এসব দিতে হবে, কারণ অরুণ চলে গেছে। আর হ্যাঁ, অরুণ আমার কাছে কিন্তু আমার ছেলের মতোই ছিল। তার মধ্যেই তপতি বলে, কর্তামশাই, আপনাদের কাছে একটা অনুরোধ ছিল। আসলে আপনারা তো সবসময় আমাদের সুখে দুঃখে পাশে থেকেছেন। ও তো আপনার অনেক কথা বলতো, আপনাকে খুব ভালোবাসতো, সম্মান করত। একবার যদি ওর শেষ কাজে আসেন তাহলে আমার খুব ভালো লাগবে। তখন শশীভূষণ বলে, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো, তুমি এসব নিয়ে একদম ভেবো না। অরুণ আমার ছেলের মতোই ছিল। জুনি যখন হয়েছে তখন সবার আগে আমাকে ফোন করে খবর দিয়েছে। সব সময় অরুণ যখনই ভালো কিছু করতো, খারাপ কিছু, সব সময় আমাকে জানাতো। তার কাজের দিন আমি আসবো না সেটা কি হতে পারে? অবশ্যই আসবো। কথা বলে, মামার তো 3 দিনে কাজ করব, সেই লাস্টের দিন আসলে আমাদেরও খুব ভালো লাগবে, সেদিনই সব করবো আর কি। তখনই রেণুকা বলে, নিশ্চয়ই আসবো মা, তোমরা এতবার করে বলেছো আসবো না, সেটা তো হতেই পারে না, তাই না? এর মধ্যেই অগ্নি বলে, আমি তো আছি, তুই চিন্তা করিস না কথা। অন্যদিকে মিহির খুব ভয় পেয়ে রয়েছে। চিত্রা তখন বলে, মিহির, তুমি যদি এইরকম বাড়াবাড়ি করতে থাকো না তাহলে কিন্তু সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাবে। তুমি একটা কথা বুঝতে পারছো তো যে আমাদের অলরেডি সব কিছু হাতের বাইরে বেরিয়ে গেছে, তাই বেশি আর বাড়াবাড়ি করো না। আমি তো বুঝতেও পারছি না কথা কোনটুকু কথা এখন জানে, আদৌ অরুণবাবু ওকে সবটা বলেছিল কিনা। দেখো, মাথাটা গরম করিও না। চিত্রা তখন বলতে থাকলে মিহির চুপ করে রয়েছে। এর মধ্যেই সবাই মিলে রওনা দেয় বাড়িতে যাবে বলে। জুনি তো খুব ভেঙে পড়েছে। কথা বলে, এই জুনি, কান্নাকাটি করিস না, আমি আছি তো, সবটা সামলে নেব। মামা যে এইভাবে চলে যাবে এ তো আমরা ভাবতেই পারিনি। জানিস, মামাকে সকালেও বারণ করছিলাম হরিময়রার দোকান থেকে একদম মিষ্টি খাবে না, সেই মানুষটা যেভাবে চলে যাবে আমি সত্যি ভাবতে পারছি না। এদিকে কথা জুনির জন্য খাবার নিয়ে এসেছে অগ্নি, আর বলে মনে মনে, মামিকে যে করেই হোক খাইয়ে ঘুম পাড়ানো গেছে, এবার এদের দুজনকে খাওয়াতেই হবে। সারাদিন না খেয়ে রয়েছে, এরপর তো অসুস্থ হয়ে পড়বে। অগ্নি তখন এসে বলে, আমি অনেকক্ষণ ধরেই খাবারটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, শোন গোবর দিবি, আর একটাও কথা বলবি না, এবারে চুপচাপ খেয়ে নিবি। কথা বলে, পাচক মশাই, আমার এখন খেতে ইচ্ছে করছে না। অগ্নি তখন বলে, খেতে ইচ্ছে করছে না বললে তো হবে না, খেতে হবে, এরকম ভাবে না খেয়ে থাকলে হবে না। আর শোন, বলছিলাম যে তোদের বাড়ি মধু টধু আছে? তখনই জুনি বলে, আছে তো, আমাদের পাশে যে দাদা আছে উনি আসল মধু কথাকে দিয়েছে, সেটাই রয়েছে। তখন অগ্নি বলে, বাহ, ভালো স্টক রেখেছিস তো। কথা বলে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর মধুটা নিয়ে আসে। অগ্নি ছানা বানিয়েছিল, আর সেই ছানার মধ্যেই খানিকটা মধু মিশিয়ে দেয়। তখনই কথা বলে, এখন তো আমরা সপাকে খাবো, তাই আমাদের জন্য অত ভাবতে হবে না পাচক মশাই। তখন পাচক মশাই বলে, হোয়াট পাকে, বুঝলাম না তো। কথা বলে, সপাকে মানে নিজের হাতে রান্না করে তারপর খেতে হবে, আর দুবেলা ফল খেতে হবে। অগ্নি বলে, হ্যাঁ ঠিক আছে, তো আমি তো তোদের জন্য ফল আর ছানাই নিয়ে এসেছি, খেয়ে নে। এই দেখ, আবার গোবরগিরি করবি না, আমি জানি তোর কষ্ট হচ্ছে।
কষ্ট হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু জীবনটা তো থেমে থাকলে চলবে না বল। জীবন কখনো থেমে থাকেও না, আমাদেরকে তো এগিয়ে যেতে হবে সামনের দিকে। জানি অনেক লড়াই, অনেক কষ্ট পাচ্ছিস, কিন্তু কি করবি, জীবনে এরকম সময় আসবে, হয়তো তোর আগেই এসেছে, এটাই আর কি। এর মধ্যেই কথা খুবই ভেঙে পড়ে। আর অন্যদিকে দেখা যায় নীলাদ্রি এসেছে আর নীলাদ্রির মা এসেছে, অর্থাৎ দেখা যায় যে জুনির দাদা এসেছে আর বলে, দাদা তুমি এসেছো? নীলাদ্রি বলে, আরে হ্যাঁ, আমি তো কাকুর খবরটা শুনেই মাকে নিয়ে আসলাম, জুনির জ্যাঠতুতো দাদা আর জেঠিমা। এর মধ্যেই তখনই জেঠিমা বলে, আমি তো বুঝতেই পারছি না যে অরুণটা এভাবে চলে গেল, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। শোনো তপতি, নীলুকে বললাম, নীলু তো আমার এক কথার ছেলে, ও সাথে সাথে কিছু টাকা পয়সা দিল, এটা রাখো, ঠাকুরপুর কাজটা করো। কথাও এসেছে। আর তার মধ্যেই তখনই বলে যে, কথা, তুই তো তোর মামাকে খুব ভালোবাসতিস, কোথা থেকে যে কি হয়ে গেল, কথাও খুব ভেঙে পড়েছে। এরপর একটু জল মিষ্টি নিয়ে আসে। আর তার মধ্যেই সেই জেঠিমা তো প্রচণ্ড খুঁতখুঁতে, জুনিকে বলে, জুনি তুই এখনও জুতো পরে আছিস কেন? এখন জুতো টুতো পরে থাকলে হবে না, খোল বলছি জুতো। আর তখন অগ্নি ঘর থেকে বেরিয়ে আসে। আর অগ্নিকে দেখে জুনি বলে, জেঠিমা এটা হচ্ছে আমার অগ্নিদা, কথার বর। আর তখনই নীলাদ্রি বলে, আচ্ছা আচ্ছা, তোমার কথা অনেক শুনেছি, আজকে আলাপ হলো, খুব ভালো লাগছে। তার মধ্যেই তখন কথা মনে মনে ভাবতে থাকে, পাচক মশাইকে প্রথমবারই দেখলো দাদা, পাচক মশাই যদি একটু নমস্কার করতেন খুব ভালো হতো। পাচক মশাই তো হাত জোর করেই নমস্কার করে। আর জেঠিমা তখন বলে, যাক তবুও হাত জোর করে নমস্কারটা করেছে, আজকালকার দিনে সবই কেমন যেন উঠে গেছে। তখনই নীলাদ্রি বলে, মা তুমি আশীর্বাদ করবে না ওদেরকে? তখন জেঠিমা বলে, কি করে করবে, এখন অসুচ না, অসুচে আশীর্বাদ করতে নেই। তখনই নীলাদ্রি বলে, ভাইয়া কিছু মনে করো না, আসলে আমার মা তো একটু পুরনো ধ্যান ধারণার মানুষ, তাই এমন করছে। অগ্নি বলে, না 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 না, এইসবে আমি অভ্যস্ত, আমার বাড়িতেও আছে এই ওয়েব, সেও শুরু করে দেয় সবসময়। তার মধ্যেই তখন নীলাদ্রি বলে, জুনি আর মানে কাকি, তোমরা দুজন আমাদের বাড়িতে গিয়েই থাকবে, আমি তো একটা চাকরি পেয়েছি বর্ধমান থেকে, খুব শিগগিরই কলকাতায় চলে আসবো। কিন্তু অগ্নি মনে মনে ভাবে, কিন্তু আমি যে জুনিকে নিয়ে যাব বললাম আমাদের বাড়িতে। জুনি তখন বলে, না না দাদা, আমি অত দূরে যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তখন নীলাদ্রি বলে, তাহলে তুই কোথায় থাকবি? এর মধ্যে কথা বলে, কেন, আমি তো মামিকে নিয়ে আর জুনিকে নিয়ে আমাদের বাড়িতে যাব বলে ঠিক করেছি। কিন্তু জেঠিমা বলে, সেটা আবার হয় নাকি, মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারে নাকি? না না, সেটা হয় না। তখনই মামি বলে, না না, আমি কোথাও যাব না, আমি ঋষিকেশ যাব, সেখানে গিয়ে গুরুদেবের আশ্রমে একটু মানে জুনির বাবার নামে পুজো দেব, আমি এখন কোথাও যাব না। কথা বলে, সেসব পরে দেখা যাবে মামি, আগে তো আমি ভালোভাবে মামার কাজটা সম্পন্ন করি। এর মধ্যেই অগ্নি বলে, এই শোন, আমিও তো আছি তোদের সাথে, একদম চিন্তা করবি না। আর জুনি, তোমাকে কিন্তু আমি আগেই বলেছি তুমি আমাদের বাড়িতেই যাবে, আমি তোমাকে আগেই বললাম। কথা বলে, কিন্তু পাচক মশাই, মেজমা তো আবার অশান্তি করতে শুরু করবে। আর তখনই অগ্নি বলে, এবার যদি মেজমা কিছু করে, আমি মেজমাকে সবার সামনে বলবো, ঠিক আছে? আর হ্যাঁ, মামাকে কে কিভাবে গাড়িতে ধাক্কা দিয়েছিল সেই সমস্ত কিছু আমাদেরকে খুঁজে বার করতে হবে। শুনেই কথা খুব খুশি হয়।